রাজ্যে ৩৫,০০০ শূন্য পদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ হলো শুরু। অপরদিকে মহিলা সিভিক ভলান্টিয়ারদের জন্য বিরাট বড় ঘোষণা নবান্নের তরফ থেকে। ২৮ রকম ঔষধের দাম কমলো অনেকটাই, ২০% পর্যন্ত কমলো অ্যান্টিবায়োটিক ২৮ রকম ঔষধের দাম। যাবতীয় জল্পনার অবসান, তৃণমূলেই থাকছেন অভিনেতা দেব, ঘাটাল থেকেই লোকসভার প্রার্থী হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠকের পরেই জানা গেল এমনটা। অপরদিকে ২০২৪ লোকসভা নির্বাচনের আগেই চালু হচ্ছে সিএএ। আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে যারা এসেছেন দেওয়া হবে নাগরিকত্ব, ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। অপরদিকে রায়গঞ্জে ১২ কোটি টাকার অধিক সাপের বিষ উদ্ধার একটি জার, গ্রেপ্তার এক। অপরদিকে আরও বড় বিভাগে তৃণমূল নেতা আরাবুল ইসলাম গ্রেপ্তারের পর এবার ১২ দিনের পুলিশি হেফাজতে আরাবুল ইসলাম। চাকরিজীবীদের জন্য বড় ঘোষণা, ইপিএফে বাড়ল সুদের হার লোকসভা ভোটের আগে। এছাড়াও ব্রেন স্ট্রোক অভিনেতা মিঠুন চক্রবর্তীর, ভর্তি হলেন হাসপাতালে। বিস্তারিত জানাবো, জুড়ে থাকুন শেষ পর্যন্ত আপনার প্রিয় চ্যানেল রোজ বাংলার পর্দায়। খবরগুলিকে শেয়ার করে বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবেন। ভিডিওটিকে একটা লাইক করতে ভুলবেন না। অপরদিকে ব্রেন স্ট্রোক করলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী, ভর্তি হাসপাতালে। শুটিং চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন অভিনেতা মিঠুন চক্রবর্তী, ভর্তি করা হয়েছে অ্যাপোলো হাসপাতালে। সূত্রের খবর, মিঠুন চক্রবর্তীকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে যান তৃণমূলের অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তী। হয়েছে ইতিমধ্যে এমআরআই। অ্যাপোলো হাসপাতালের নিউরোলজি বিভাগের আইসিইউতে ভর্তি করা হয়েছে। ব্রেন স্ট্রোক করেছেন মিঠুন চক্রবর্তী, জানা গিয়েছে এমনটাই। হাসপাতাল সূত্রে খবর, অস্ত্রোপচারের প্রয়োজন নেই, ওষুধ দিয়ে অভিনেতাকে সুস্থ করে তোলার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। আপাতত মিঠুন চক্রবর্তী স্থিতিশীল রয়েছে বলেই জানা গিয়েছে। প্রথমে জানা যায় যে উপসর্গগুলি দেখা দিয়েছে সেগুলি স্ট্রোকের উপসর্গের সঙ্গে মিল রয়েছে। এরপর করা হয় এমআরআই, তারপরেই দেখা যায় তার স্ট্রোকই হয়েছে। তার চিকিৎসা যাতে সঠিক পথে এগোয় তার জন্য গঠন করা হচ্ছে মেডিকেল বোর্ড। মিঠুন চক্রবর্তীর অসুস্থতার খবরে চিন্তিত তার ভক্তকুল। সোশ্যাল মিডিয়া জুড়ে আরোগ্য কামনার বন্যা। হাসপাতালে দেখতে যান দেবশ্রী। ২০২৪ পদ্ম সম্মানে সম্মানিত হয়েছেন তিনি। ২০২৪ পদ্মভূষণ সম্মান দেওয়া হয়েছে অভিনেতা এবং বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগেই চালু হচ্ছে, বাস্তবায়িত হচ্ছে সিএএ, জানালেন অমিত শাহ। ফের সিএএ বাস্তবায়ন নিয়ে সুর চড়ালেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন ২০২৪ লোকসভা নির্বাচনের আগেই বাস্তবায়িত হবে এই আইন। পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে যারা এদেশে এসেছেন তাদেরকে নাগরিকত্ব দিতেই লাগু হবে এই সিএএ। এর ফলে কোনো ভারতীয়র কাছ থেকে তাদের নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া হবে না বলেও তিনি স্পষ্ট জানিয়েছেন। এর পাশাপাশি অমিত শাহ আরও বলেন, চলতি বছরের লোকসভা নির্বাচনে বিজেপি ৩৭০টি আসন পাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে তৃতীয়বারের জন্য ফের ক্ষমতায় আসছে বিজেপি। তৃণমূল ত্যাগ করবেন অভিনেতা দেব, জল্পনা ছড়িয়েছিল এমনটাই। অবশেষে যাবতীয় জল্পনার অবসান। ঘাটাল থেকেই লোকসভায় প্রার্থী হচ্ছেন দেব। যাবতীয় জল্পনার অবসান। আসন্ন লোকসভা নির্বাচনে ঘাটাল থেকে প্রার্থী হচ্ছেন দেব। শনিবার অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠকের পর এমনটাই জানা যাচ্ছে। গত কয়েকদিনে দেবের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় দেব পোস্ট করেন সংসদে তার শেষ দিন বলে। তারপরেই ময়দানে নামেন অভিষেক ব্যানার্জি। এদিন বিকেলে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে দীর্ঘক্ষণ কথা হয় অভিষেক ব্যানার্জি এবং অভিনেতা দেবের মধ্যে। সেখান থেকে বেরিয়ে সোজা কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে যান অভিনেতা দেব। সূত্রের খবর, তৃণমূলের দুই হেভিওয়েট কমান্ডোর সঙ্গে সাক্ষাতের পর জট কেটেছে। দেব দলেই থাকছেন, ছাড়ছেন না তৃণমূল। তৃতীয়বারের জন্য লোকসভা ভোটে লড়বেন তিনি। ঘাটাল থেকেই তাকে দাঁড় করানোর পরিকল্পনা রয়েছে তৃণমূলের, আপাতত এমনটাই জানা যাচ্ছে। অপরদিকে চাকুরিজীবীদের জন্য বড় ঘোষণা, ইপিএফে বাড়ল সুদের হার। ইপিএফে বাড়ল সুদের হার। লোকসভা ভোটের মুখে চাকুরিজীবীদের সুখবর শোনালো ইপিএফও। এবার থেকে 8.25% সুদ পাবেন চাকুরিজীবীরা। শনিবার ঘোষণা করল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। বর্তমানে ইপিএফে সুদের হার 8.15%। তার আগের অর্থবর্ষে ইপিএফে সুদের হার ছিল 8.1%।
4 দশকের মধ্যে এটাই সব থেকে বেশি পতন ছিল ইপিএফের সুদে। দ্রব্যমূল্যের লাগাতার বৃদ্ধি লেগেই চলেছে। শাকসবজি থেকে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম বাড়ছে হু হু করে। তার মাঝে সামান্য হলেও ইপিএফের সুদের হার বৃদ্ধিতে স্বভাবতই খুশি চাকুরিজীবীরা। তবে লোকসভা ভোটের আগে ইপিএফের সুদের হার বৃদ্ধিকে নির্বাচনী কৌশল হিসেবেই দেখছেন রাজনৈতিক কারবারিরা। রায়গঞ্জে 12 কোটি টাকার সাপের বিষ উদ্ধার, গ্রেপ্তার 1। রায়গঞ্জে বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় 12 কোটি টাকার সাপের বিষ উদ্ধার করল বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স। বাংলাদেশ থেকে ওই বিষ ভারতে পাচার করা হচ্ছিল বলে জানা গিয়েছে। রায়গঞ্জের শ্রীরামপুর সীমান্ত চৌকি এলাকা থেকে ওই বিষ উদ্ধার করেছে 61 নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে হিলি থানার অন্তর্গত জামালপুর এলাকার তপন অধিকারী নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায় জওয়ানরা। তল্লাশি চালাতেই সেখান থেকে উদ্ধার হয় সাপের বিষ সহ একটি কাচের জার। তার মধ্যে 2 কেজি 350 গ্রাম ওজনের তরল সাপের বিষ ছিল বলে জানা গিয়েছে। আন্তর্জাতিক বাজারে এই বিষের মূল্য প্রায় 12 কোটি টাকার অধিক। আটক করা হয়েছে এক ব্যক্তিকে। জেরায় ধৃত ব্যক্তি জানিয়েছে, বাংলাদেশের দিনাজপুর জেলার গোয়ালাপাড়া গ্রামের কালু মণ্ডল নামে এক ব্যক্তির থেকে এই বিষ সংগ্রহ করেছিল ওই ব্যক্তি। 20% পর্যন্ত কমলো দাম। 28 রকম ডায়াবেটিস ঔষধের দাম কমলো। কোলেস্টেরল, ব্যথার ঔষধ এবং অ্যান্টিবায়োটিকে মিলল স্বস্তি। বাংলার প্রায় 10 কোটি সুগার আক্রান্তের জন্য সুখবর। 28 ধরনের ডায়াবেটিসের ওষুধের কমলো দাম। ওষুধ ব্যবসায়ী মহল সূত্রে খবর, 15 থেকে 20% দাম কমানো হয়েছে ঔষধগুলির। সুগার ছাড়াও দাম কমেছে বহুল বিক্রিত একাধিক অ্যান্টিবায়োটিকের। কমেছে কোলেস্টেরল এবং ব্যথার ঔষধের মূল্যেও। সব মিলিয়ে 39 ধরনের ঔষধের দাম কমিয়েছে কেন্দ্রীয় সরকার। সুগারের এক ধরনের ঔষধের দাম এই নোটিশ বেরোনোর আগে ছিল ট্যাবলেট পিছু 14 টাকা 90 পয়সা, এখন তা কমে হলো 13 টাকা 35 পয়সা। আরও 2 ধরনের সুগারের ঔষধের দাম ছিল যথাক্রমে 14 টাকা 50 পয়সা, 18 টাকা 60 পয়সা। সেই দুটির দাম কমে হয়েছে 13 টাকা 35 পয়সা এবং 9 টাকা 18 পয়সা। জীবনদায়ী একটি অ্যান্টিবায়োটিকের ট্যাবলেটের দাম ছিল 104 টাকা 16 পয়সা, তার দাম কমে দাঁড়ালো মাত্র 56 টাকা 98 পয়সা। কোলেস্টেরলের বহুল বিক্রি হওয়া একটি ওষুধের দাম প্রতি ট্যাবলেটের দাম ছিল আগে 22 টাকা 50 পয়সা, সেটি কমে দাঁড়ালো 19 টাকা 21 পয়সা। রাজ্যের মহিলা সিভিক ভলেন্টিয়ারদের জন্য বিরাট বড় সুখবর। শ্বশুর বাড়ির জেলায় মহিলা সিভিক ভলেন্টিয়ারদের বদলি চালু হচ্ছে, প্রস্তাব গেল নবান্নে। মহিলা সিভিক ভলেন্টিয়ারদের বিয়ের পর শ্বশুর বাড়ির জেলায় বদলির সুযোগ দিতে পদক্ষেপ করছে রাজ্য পুলিশ। তাতে তাদের চাকরি বজায় থাকবে, তার পাশাপাশি সাংসারিক দায়িত্ব পালনের সুবিধে পাবে তারা। এই কথা মাথায় রেখেই পরিকল্পনাটি নেওয়া হলো। পুলিশ ডিরেক্টরেট সূত্রে খবর, প্রস্তাবটি এবার নবান্নে যাচ্ছে। সবুজ সংকেত মেলার ব্যাপারে আশাবাদী পুলিশ আধিকারিকরা। বৃহস্পতিবারই রাজ্য বাজেটে সিভিকদের বেতন বৃদ্ধি করার ঘোষণা করা হয়েছে। থানা বা ফাঁড়ি এবং ট্রাফিক ডিউটির ক্ষেত্রে তারাই বড় ভরসা। রাজ্যে মোট 1,30,000-এর বেশি সিভিক পুলিশ বর্তমানে রয়েছে। তাদের মধ্যে 40% অধিক মহিলা। এই মহিলা সিভিক ভলেন্টিয়ারদের জন্যই বদলি নিয়ে বড় ঘোষণা এবার আসতে চলেছে রাজ্যে। মহিলা সিভিকদের একটা বড় অংশ কর্মরত বছর 10 থেকে কাজে যোগ দেওয়ার সময় তাদের বেশিরভাগ ছিলেন অবিবাহিত। তখন বাপের বাড়ির এলাকাতেই পেয়েছিলেন পোস্টিং। আধিকারিকরা জানতে পারেন, বিয়ের পর দূরের শ্বশুরবাড়ির জেলায় চলে যেতে বাধ্য হয়েছেন অনেকেই তাই চাকরি ছেড়ে দিচ্ছেন। কিন্তু বদলির নিয়ম থাকলে তাদের এই ক্ষতি হতো না। তাই এবার মহিলা সিভিক ভলেন্টিয়ারদের বদলির নিয়ম চালু হচ্ছে রাজ্যে। শ্বশুর বাড়ির জেলায় বদলি নিতে পারবেন সহজেই মহিলা সিভিক ভলেন্টিয়াররা। 12 দিনের পুলিশ হেফাজতে ভাঙড়ের তাজা নেতা আরাবুল। আরবি পাকে আরাবুল ইসলাম তৃণমূল নেতাকে 12 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ বারুইপুর আদালতে উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে আরাবুল ইসলামের, এমন আবেদন জানিয়েছিলেন তৃণমূল নেতার আইনজীবী। কিন্তু সব শুনে পুলিশ হেফাজতের নির্দেশ দেন বারুইপুর মহকুমা আদালতের বিচারক। এদিন শুনানি পড়বে। 14 দিনের পুলিশ হেফাজত চান সরকারি পক্ষের আইনজীবী। আইএসএফ কর্মী খুনের ঘটনায় আরাবুলের যুক্ত থাকার পর্যাপ্ত তথ্য প্রমাণ রয়েছে বলেও দাবি করেন তিনি। অন্যদিকে আরাবুল ইসলামের আইনজীবীরা আদালতে জানান, আরাবুল এই ঘটনার সঙ্গে যুক্ত নন। রাজনৈতিক প্রতিহিংসা এসব করা হচ্ছে। আরাবুল যে অসুস্থ একথাও বিচারককে জানান তৃণমূল নেতার আইনজীবী। 8 মাসের পুরনো মামলায় হঠাৎ কেন আরাবুলকে গ্রেপ্তার, এই বিষয়ে প্রশ্ন তোলেন তার আইনজীবী। যদিও উভয় পক্ষের সওয়াল জবাব শেষে 12 দিনের
পুলিশি হেফাজতের নির্দেশ দেন বারুইপুরের আদালতের ওই বিচারক। 21 ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের সময় অশান্তি, মনোনয়নে বাধা দেওয়া, খুনের চেষ্টা সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার হয়েছেন আরাবুল ইসলাম। এদিকে আরাবুল ইসলামের গ্রেপ্তারির পর শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর দাবি, শুধু আরাবুল নয়, গ্রেপ্তার করা হোক শওকত মোল্লাকেও। সরব সিপিএম নেতা সুজন চক্রবর্তীও। তার দাবি, আরাবুলের কাজ ফুরিয়েছে, দলের কাজে আর লাগছেন না বলেই তাকে গ্রেপ্তার করানো হয়েছে। বিজেপির দিলীপ ঘোষও তোপ দেখেছেন শাসক দলকে। অন্যদিকে তৃণমূলের দাবি, পুলিশের কাজ করছে পুলিশ। রাজ্যে শুরু হলো 35,000 অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ প্রক্রিয়া। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে শূন্য পদে 35,000-এর বেশি কর্মী এবং সহায়িকা নিয়োগ করছে রাজ্য সরকার। ইতিমধ্যে কয়েকটি জেলায় নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। শুক্রবার বিধানসভায় এমনটাই জানালেন নারী শিশু সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাজা। জেলা শাসকের নেতৃত্বে গঠিত বিশেষ কমিটি পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে নবান্ন। তবে এসব কেন্দ্রে কর্মী নিয়োগে দেরি হওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করেছেন এই রাজ্যের মন্ত্রী। তার দাবি, কেন্দ্র নিয়োগ সংক্রান্ত নিয়মকানুন পরিবর্তন করার জন্য সমস্যা তৈরি হয়েছিল, এখন সেই সমস্যা দূর হয়েছে। প্রসঙ্গত, কেন্দ্রের নয়া নিয়মে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা উভয় পদে আবেদনের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে উচ্চ মাধ্যমিক পাস। এতদিন 8ম শ্রেণী উত্তীর্ণ হলেই সহায়িকা পদে আবেদন করা যেত। জানা গিয়েছে, রাজ্যে মোট 1,19,481টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। প্রতি কেন্দ্রে একজন করে মহিলা কর্মী সহায়িকা থাকেন। বর্তমানে 21,492 কর্মী এবং 13,906টি সহায়িকার পদ শূন্য রয়েছে। সব মিলিয়ে শূন্য পদের সংখ্যা 35,398টি। এই 35,000-এর অধিক শূন্য পদে এবার অঙ্গনওয়াড়ি নিয়োগ প্রক্রিয়া শুরু হলো। বিভিন্ন জেলায় ইতিমধ্যে প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। মোট শূন্য পদ 35,000।